স্বাগত জানাচ্ছি সকলকে আজকে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সায়ন্ত, আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের দেশে গত কয়েকদিন থেকে নানা ধরনের আলোচনা হচ্ছে। বিশেষ করে জাপান সফর শেষ করে আসার পরপরই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের কমিশনের সঙ্গে পরপর 2 দিন বৈঠক হলো। সেই বৈঠক থেকে যে বৈঠক মানুষ অনেকটা আশা মানে আকাঙ্ক্ষা নিয়েছিল, এবং বৈঠক থেকে বেরিয়ে আসার পরে আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাথে আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা সুরে কথা বলল যে নির্বাচন কবে হবে, নির্বাচনের কি কি সংস্কার হতে পারে। আবার এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল, তারা আসার পরে ঠিক তার কিছুটা বিপরীতমুখী হলো। তো আমরা যেটা বলছি, জিজ্ঞেস করছি যে ঐক্যমত যে কমিশন করা হচ্ছে, ঐক্যমতের মাধ্যমে একটা জুলাই চার্টার করার জন্য আপনার কি মনে হয় একজন সংবাদ বিশ্লেষক হিসেবে, যে এই জুলাই চার্টারটা কি আমরা যেটা বলছি যে জুলাইয়ের মধ্যে হয়ে যাবে, এটা কি সকল পক্ষকে আসলে ঐক্যমতে আসতে পারবে? ঐক্যমতে না আসতে পারাটাই হচ্ছে গণতন্ত্র। এবং এই যে অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি যে টার্মটা, এটাই গণতন্ত্র। যে যেহেতু প্রত্যেকটাই আলাদা আলাদা দল, প্রত্যেক দলের আলাদা আইডিওলজি থাকবে, আলাদা অবস্থান থাকবে, আলাদা রাজনৈতিক কৌশল থাকবে, ফলে সব মিলে যাবে এটা আশা করাই তো উচিত না। তবে বেসিক কিছু জায়গায় নিশ্চয়ই মিলবে, এবং ইতিমধ্যে আমরা জানি যে অনেক জায়গায় শতাধিক শর্তে, বিভিন্ন সংস্কারের শর্তে একমত হয়েছে প্রায় সব দল। সেই ক্ষেত্রে ডক্টর আলী রিয়াজ সাহেব, যিনি ঐক্যমত্য কমিশনের দায়িত্বে এখন আছেন, যিনি ডায়ালগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, উনি চমৎকার একটা কথা বলেছেন যে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে, মানে সব পক্ষ একমত হতে পারবে, সেগুলিকে নিয়ে সনদ হবে। আর যেগুলিতে একমত হতে পারবে না, সেগুলি নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো বা নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেখানে জনগণের উদ্দেশ্যে নিবেদন করবে যে আমরা এইগুলি চেয়েছিলাম এবং আমরা নির্বাচিত হলে এগুলি করব। সুতরাং জনগণ সিদ্ধান্ত দিবে, রায় দিবে তাদের ভোটের মাধ্যমে যে তারা কোনগুলি পছন্দ করে। তাহলে বিষয়টা খুব সহজ হয়ে গেল না? এই যে ভিন্ন মত, এই ভিন্ন মতটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। যেমন 70 অনুচ্ছেদ নিয়ে বিএনপি 4টা পয়েন্ট বলেছে, কেউ 3টা পয়েন্ট বলেছে, কেউ আরো বেশি বলেছে, কিন্তু ফাইনালি গিয়ে একটা জায়গায় তো এসছে যে আস্থা ভোট, অর্থ বিল এবং এরকম গুরুত্বপূর্ণ সংবিধান পরিবর্তন বিষয়ক কয়েকটা বেসিক জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, বাকি অনেক কিছুতে দিতে পারবে। সংসদীয় কমিটিতে সভাপতির পদ বিরোধী দলকে কয়টা দেওয়া হবে না হবে, কি পদ্ধতিতে হবে, সেই বিষয়ে কিন্তু ব্যবধান অনেকটা কমে আসছে। ডেপুটি স্পিকার বিরোধী দলকে দেয়া, সে বিষয়ে ব্যবধান অনেকটা কমে আসছে। 100 নারী এমপির বিষয়টা, এই বিষয়ে কিন্তু সবাই মোটামুটি একমত হয়েছে। এখন সেটা কি পদ্ধতিতে হবে সেটা নিয়ে ভিন্ন মত আছে। এখন এইরকম ভিন্ন মতটা থাকবে এবং সেটাকে রেসপেক্ট করতে হবে। যেটুকুতে একমত হবে সেটাকে বেস ধরে এগিয়ে নিতে হবে। যদি সবাই একমত হবে এই আশা করি আমরা, তাহলে গণতন্ত্র হলো কোথায়? গণতন্ত্র মানেই হলো ভিন্ন মত দেওয়ার অধিকার রাখবে সবাই, এবং সেটাকে রেসপেক্ট করতে হবে, শ্রদ্ধার চোখে দেখতে হবে। কিন্তু সাথে যেটা হচ্ছে যে যেটা আপনি বললেন যে 70 অনুচ্ছেদে যেটা বলছে 3টা বিষয়, যে অর্থ, এর মধ্যে একটা অর্থ বিল। আচ্ছা, অর্থের সাথে সম্পর্কিত সবগুলো বিলই তো অর্থের সাথে থাকে, অর্থ বিল আলাদা করে কিভাবে বলবেন আপনি? না, সেটা না, সংসদীয় রীতিতে অর্থ বিল বলতে ক্যাটাগরাইজ করা যে বিল আছে, সেই বিলগুলিতে দলের সিদ্ধান্তের বাইরে দিতে পারবেন। এবং 70 অনুচ্ছেদের এর আগে যে একদম রেস্ট্রিক্টেড কন্ডিশন ছিল যে ক্রসিং করা যেতে পারে না, কোনো ভিন্ন মত হইলে তার এমপি পদ চলে যাওয়া, এইসব ভয় আতঙ্ক নিয়ে কথা বলতে হতো অনেকে, সেটাকে একটু ফ্রিডম দেওয়া, একটু ছেড়ে দেওয়া। কিন্তু তার মানে আবার যদি সবকিছুকে তাকে আপনি ছেড়ে দেন, তাহলে হবে কি, বাংলাদেশের রাজনীতি কিন্তু অত স্ট্যাবল রাজনীতিতে, এটা রেসের ঘোড়ার মতো। হ্যাঁ, সেই ক্ষেত্রে বাংলাদেশকে যে কোনো সময়
এটাকে ডিস্টেবিলাইজ করার জন্য বা আনস্টেবল করার জন্য, স্টেবল করার জন্য যে চক্রগুলি কাজ করে, তারা এই এমপি বেচাকেনার হাটে পরিণত করতে পারে। সেই জন্য আমরা যেহেতু এখনো অতটা নীতি, নৈতিকতা, ডেমোক্রেসি, আমাদের বিভিন্ন বিষয়ে দেশপ্রেম, সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার, মানুষের প্রতি অঙ্গীকার, সেই পর্যায়ে রাজনীতি এখনো পৌঁছায়নি বলে সবকিছুই শুধু ওইরকম পুস্তুকি কথা বললে এটা খুব সহজ হবে না। শান্ত, আরেকটা বিষয় হলো যে এনসিপি, বিশেষ করে তরুণদের দল, যেটা যারা সবসময়, যাদেরকে কেউ কেউ বলে যে তারা সরকারের আশ্রয় প্রশ্রয় বা অনেকটা ভালোবাসা নিয়ে তারা গঠিত হয়েছে এবং অনেক সুবিধা পাচ্ছে, এনসিপি একটা জায়গায় খুব কঠিন অবস্থান নিয়ে বলছে যে শাসনতন্ত্রের যে ব্যবস্থার মৌলিক পরিবর্তন সেটা করতে হবে। এবং সেই জায়গায় আসলে আপনার কি মনে হয়, বিএনপি সহ অন্য দলগুলো কি আসলে এটা, তারা তো বলেছে এটা নির্বাচিত সংসদ পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কোথায় কোথায় কি করতে হবে, তো এটা যদি আমূল পরিবর্তন করতে হয় তাহলে কি এই সময়ের মধ্যে সম্ভব? একটা বিষয় হচ্ছে সংবিধান পরিবর্তন, কিন্তু এনসিপি বা ছাত্রদের যে সংগঠন, তারা বলছিল যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা যারা বলতো, তারা 1971-কে অস্বীকার করা গ্রুপটার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে হয়তো এটা বলছিল, সেখান থেকেও কিন্তু এখন সরে আসছে। বিএনপি বেসিক্যালি মুক্তিযুদ্ধের পক্ষের একটি রাজনৈতিক শক্তি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি একটা সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধের দায়িত্ব পালন করেছেন যুদ্ধে, ফিল্ডে। তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। সেই মানুষ যিনি পরে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি হিসেবে দেশের দায়িত্ব পালন করেছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, বিএনপির মতো একটা জনপ্রিয় দল প্রতিষ্ঠা করেছেন, যেই দলটি বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করেছে এই সংবিধানের আলোকে। সেই সংবিধানকে ফ্যাসিবাদ সরকার গত 16 বছরে তাদের মতো করে কাটাছেঁড়া করেছে, এটা যেমন সত্য, সেই আবার এর আগের যে বেজ ছিল ওই বেজটা মেনে নিয়ে কিন্তু বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ওটাকে তারা ওন করেছে। সেই দল অন্য দলের মতো করে তো এই পপুলিস্ট কথা বলতে পারবে না যে এটাকে ছুঁড়ে ফেলে দিবে বা সব বাদ দিয়ে দিবে, পুনর্লিখন হবে, নতুন করে লিখবে, সেটার প্রয়োজনই নেই। যেখানে যেখানে মনে হয় যে এই রাষ্ট্র ব্যবস্থাকে স্বৈরতান্ত্রিক করবার উপাদান যেই যেই ধারায় আছে, এই রাষ্ট্রটাকে গণমানুষের করবার ক্ষেত্রে যেখানে যেখানে বাধা আছে, সেগুলি পরিবর্তন হবে। একদলীয় শাসন ব্যবস্থাকে বা এক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রিক করার ক্ষেত্রে যেখানে যেখানে ধারা আছে সেখানে পরিবর্তন, সেখানে তো বিএনপি খুব বেশি আপত্তি এমন করছে না। এইসব বিষয় যদি আইডেন্টিফাই হয় এবং সেইভাবে পরিবর্তন হয়, আমার মনে হয় সেখানে বিএনপিও বাধাগ্রস্ত করবে না, এটাকে তারা মেনে নিবে। তবে যদি কেউ মনে করে যে জনতুষ্টির জন্য পপুলিস্ট এমন সব বয়ান হাজির করবে, এটা মাথায় রেখে যে আমরা তো ক্ষমতায় আসবই না, আসার সম্ভাবনাই নাই, সুতরাং আমরা এগুলি বলি জনতুষ্টির জন্য পপুলিস্ট বক্তব্য হিসেবে, সুতরাং পরবর্তীতে যারা ক্ষমতায় আসে তাদেরকে আমরা বলতে পারবো দেখো এগুলি আমরা করতাম, তোমরা আমাদের ভোট দাওনি, ওরা এগুলি করছে না। এইটা মাথায় নিয়ে তাদের জন্য বলা যত সহজ, আর বিএনপির মতো দল যারা অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল এবং এইবারও জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বাংলাদেশে বিএনপির বিকল্প হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবার মতো, নির্বাচিত হওয়ার মতো শক্তি যেহেতু এখনো তৈরি হয়নি, সেই বিবেচনায় ওইরকম একটা দল যা খুশি তাই পপুলিস্ট বক্তব্য তো দিতে পারে না। তাদের মাথায় রাখতে হয় আজকে আমি যেটা বলবো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আমি ওর কিছুই যদি করতে না পারি, জনগণ তো আমাকে ধরবে, সুতরাং আমার তো ওইখানে যাওয়ার সম্ভাবনা প্রবল যদি জনগণ ভোট দেয়। বিএনপি তো ওই মাপের দল, এটা বাস্তবতা। কেউ যে যেভাবে নেক, বিএনপিকে নিয়ে যত রকমের ট্রলি করুক, বাংলাদেশের রাজনীতিতে বেসিক্যালি দল ছিল 4টা। একদম টপে ছিল 2টো দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ। তার পরের স্তরে ছিল আর 2টি দল, জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামী। কেউ পছন্দ করুক বা না করুক, এই 4টা দলকেই মানুষ একটু গণায় ধরত। তার মধ্যে
ফ্যাসিবাদের পতনের মাধ্যমে, গণহত্যা করে পালিয়ে যাবার মাধ্যমে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেল প্রাথমিকভাবে, তারপর সেটা আবার কার্যক্রম নিষিদ্ধ হলো, নিবন্ধন বাতিল হলো, নির্বাচনী রাজনীতিতে তারা নাই, দেশের রাজনীতিতে তারা একেবারেই নাই হয়ে গেল। আর একটা তাদের সহযোগী থাকবার কারণে, নিজেদের আভ্যন্তরীণ কোন্দল এবং ফ্যাসিবাদের সহযোগী থাকবার কারণে প্রশ্নবিদ্ধ হতে হতে জাতীয় পার্টিও ক্ষয়িষ্ণু এবং প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ফলে দল থাকে, একটা হচ্ছে বিএনপি আর একটা জামায়াত ইসলামী, সেটা আপনি পছন্দ করেন বা না করেন। তৃতীয় যে দলটি গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে ইমার্জ করলো সেটা হচ্ছে এনসিপি। ফলে এই দলগুলি তো মাঠে আছে, কিন্তু এনসিপি এখনো কোনো পরীক্ষাই দিতে পারেনি যে তারা আসলে কেমন করবে। এই প্রথমবারের মতো তারা আসছে, তাদের নেতৃত্ব ইতিমধ্যেই তারা বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া, তাদের নেতাদের বিভিন্ন রকমের কিছু বদনাম তৈরি হয়ে যাওয়া, উপদেষ্টার পিএস যখন শত কোটি টাকা দুর্নীতির দায়ে অভিযুক্ত হন, তাদের এনসিপির যুগ্ম সচিব পর্যায়ের নেতারা যখন শত শত কোটি টাকার দুর্নীতির দায়ে বহিষ্কার হন, কিংবা তাদের এনআইডি কার্ড ব্লক এই পর্যায়ে চলে যান, তাদের নানান জনের যে উচ্ছৃঙ্খল বক্তব্য এবং আচরণ বিতর্কিত হয়ে পড়েছে ইতিমধ্যে। আর জামায়াত ইসলাম যেখানে বাংলাদেশে একক নির্বাচন করে কত আসন পেতে পারেন এর পরীক্ষা দিয়েছে মাত্র 2008 সালে, এবং তখন তারা 3টা আসন পেয়েছিল। ফলে 3-4 আসনের বেশি একক নির্বাচনে পাওয়ার রেকর্ড জামায়াতের নাই, এবং ভোটের পার্সেন্টেজও তারা 4-5% বেশি ভোট পাওয়ার রেকর্ড। এর বেশি ভোট পাওয়ার রেকর্ড যেই সব সময় আছে সেটা বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচনে। ফলে বিএনপি যে একটা আনপ্যারালাল শক্তি, বাংলাদেশের রাজনৈতিক শক্তি, এটা মোটামুটি এস্টাবলিশড। তবে এটাও সত্য, আমার চাওয়া, এটা অনেকের চাওয়া, যে এনসিপি হোক, জামায়াত ইসলাম হোক, অন্য দলগুলো নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে একটা জায়গায় আসুক যেখানে বিএনপি প্রতিযোগিতার মধ্যে পড়ে। সেই প্রত্যাশাটা কিন্তু এনসিপির প্রতি আমাদের ব্যাপকভাবে ছিল, যা ইতিমধ্যে হোঁচট খেয়েছে। ফলে অন্যান্য দলের যে কথা, যে সুর, যে পপুলিস্ট হওয়ার যে তাদের যে চেষ্টা, বিএনপি ওই একইভাবে একই সুরে কথা বলতে পারবে না তাদের অবস্থানের কারণে। আচ্ছা শান্ত, আপনার কথা অনেকগুলো প্রসঙ্গে চলে এসেছে। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করি, তারপর কমিশনের আরেকটা বিষয় জিজ্ঞেস করবো। যেটা বলছেন যে তাদের নেতাদের বদনাম বা অনেকে এসেছে, হ্যাঁ এটা আসলে সত্য, অনেকে বহিষ্কারও হয়েছে এনসিপি থেকে। আবার এনসিপির বা একটা কথা হচ্ছে যে তারা বলছে সারা দেশ, ঢাকা বাদে সারা দেশ বিএনপির প্রশাসনিকভাবে তাদের ক্যাপচারে। কারণ আওয়ামী লীগের আমলে যারা ডিসিএসপি ছিল সব মানে ওএসডি করা হয়েছে অথবা কাউকে স্যাক করা হয়েছে। আর চুক্তিভিত্তিক বা যারা বিএনপির সময়ে ছিল কিন্তু ওএসডি ছিল দীর্ঘদিন, তাদেরকে এখন মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয়ে তারা ভরপুর। একই সাথে বিএনপি সাংগঠনিকভাবে যেহেতু সারা দেশে বিস্তৃতি রয়েছে এবং সেই সমস্ত জায়গায় লোকাল প্রশাসনের সর্বত্র জায়গায় বিএনপির এখন হস্তক্ষেপ এবং বিএনপির কথাতেই দেশ সারা লোকাল প্রশাসন চলছে। সেই জন্য তারা মনে করে যে, এবং চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন তারা মনে করে বিএনপি করছে এবং 70 জন তাদের মারা গেছে। তো এইরকম যখন একটা সিচুয়েশন, মানে এর ব্যাপারে আপনার বক্তব্যটা কি? ওয়েল, বাংলাদেশে পুঁজিবাদী ব্যবস্থায় যাওয়ার পাওয়ার পলিটিক্স করে যেই দলগুলি, এই দলগুলির বিষয়ে প্রথমেই আপনাকে মনে রাখতে হবে এরা কোনো ধর্মভিত্তিক, ক্যাডার ভিত্তিক কোনো দল নয় যে তাদের সঙ্গে মিলাবেন। আবার বামপন্থী যে বিশেষ আদর্শকে চিন্তা করে ক্যাডার ভিত্তিক রাজনীতি, সেটাও নয়। এই দলগুলো হচ্ছে বিএনপি, তার পরিচয় দেয় হচ্ছে ডানের বামে, মানে ডানপন্থীর বামে, বামপন্থীর ডানে, অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করা, মডারেট মুসলিম সেন্টিমেন্ট ধারণ করা, বাংলাদেশি জাতীয়তাবাদের যে বিষয়টা সেটাকে ধারণ করা একটা রাজনৈতিক দল। এই দলটি একেবারে শুরু হয় যখন, তখন বিভিন্ন দল থেকে সেই দলে যুক্ত হয়েছিল এবং পর্যায়ক্রমে ছাত্র দল বা তার নিজস্ব দল করে করে বেড়ে ওঠারা এখন নেতৃত্বে বিভিন্ন জায়গায় আছে। এবং এই দলের মধ্যে আপনি যেটা বললেন যে যেই অপরাধ প্রবণতা যা বললেন, সেই রকম লোক যে একেবারে নেই তা নয়, কিন্তু সেটা আওয়ামী লীগের মধ্যে ব্যাপক ছিল। বিএনপির মধ্যে বিভিন্ন সময় এই বদনাম আছে বা এখনো আছে, কিন্তু আপনি দেখবেন যে দল হিসেবে বিএনপি বা নেতৃত্ব হিসেবে বিএনপি এখন এটা কি কোনো রকম পেট্রোনাইজেশন দিচ্ছে কিনা।
বিএনপি কয়েক হাজার নেতাকর্মীকে ইতিমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, যার বিরুদ্ধেই বদনাম এসছে। এবং মাঠ পর্যায়ে বিএনপি তো চাইলেই এই অপরাধ দমন করতে পারে না, অভিযোগ আসলে ব্যবস্থা নিতে পারে, কিন্তু অপরাধ দমনের জন্য পুলিশ প্রশাসন আছে। তারা কার্যকরভাবে আরো যদি করত, যদি এরকম হতো যে পুলিশ প্রশাসন বিএনপির কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা সন্ত্রাসের অভিযোগে ব্যবস্থা নিচ্ছে, বিএনপি তখন তার বিরুদ্ধে কথা বলছে, তাহলে আপনি বলতে পারতেন। সেটি কিন্তু করেনি, বরং অনেক জায়গায় আমরা এরকম প্রমাণ দেখেছি যে পুলিশের সঙ্গে ছাত্রদল বা বিএনপির কেউ কেউ অসহযোগিতামূলক আচরণ বা কোনো রকম ক্ল্যাশে জড়িয়েছে, সঙ্গে সঙ্গে দল ওই নেতাকে বহিষ্কার করেছে। এরকম ঘটনা বহু ঘটেছে। সেই বিবেচনায় দলের যে চেষ্টাটা সেটা আছে, কিন্তু খারাপ লোকও কিছু ছিল, আছে। সেটা কতটা কমানো যায় সেই চেষ্টা দলের মধ্যে আছে। কিন্তু এনসিপির যে বিষয়টা, এনসিপির প্রতি মানুষের প্রত্যাশাটা বেশি ছিল। আমাদের প্রত্যাশা ছিল এই যে ট্রেডিশনাল পুঁজিবাদী ক্ষমতা কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো, এদের যেই ত্রুটি বিচ্যুতিগুলো আছে, যেটা নিয়ে দেশের মানুষ কখনো কখনো বিরক্ত হয়, এনসিপি একটা শুদ্ধ রাজনীতি, নতুন রক্তের প্রবাহ তাদের মধ্যে থাকবে, গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা উত্থিত একটি দল এবং একদম ফ্রেশ স্টুডেন্ট থেকে উঠে আসা বেশিরভাগ, তারা অন্য দলকে চাপে ফেলবে ভালো রাজনীতি দিয়ে। কিন্তু তারা প্রশ্নবিদ্ধ হয়ে সেই বিএনপি বা অন্যান্য দলের একই স্টাইলের রাজনীতি করছে। তাহলে আপনি বেছে নেওয়ার ক্ষেত্রে কেন একজন মানুষ বিএনপির থেকে আলাদা করে তাকে বদলাইলো কি? রাইট, সেই জন্য তারা হোঁচট খেয়ে গেছে। আর বিএনপির বিরুদ্ধে এই বদনামগুলি যা আছে সেটা মেনে নিচ্ছে বিএনপি, কিন্তু মেনে না নিলে তো এই বহিষ্কারগুলি করতো না। আর বহিষ্কার করা দ্বারা প্রমাণ করে দলের নেতৃত্ব এটাকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দিতে চায় না। মানুষ কিন্তু এখন আগের মতোই ধর্মার্থা রাজনীতি পছন্দ করে না। বিএনপির মধ্যে যেই সব নেতারা একটু মানে ঠিক অভদ্রচিত কথাবার্তাও মাঝে মাঝে বলেছেন, সেটা কিন্তু বিএনপির তরফ থেকে ভার্চুয়াল মিডিয়া আপনি দেখবেন নিন্দা আছে, যে এটা গ্রহণ করছে না। এই জেনারেশন, এই এখনকার মানুষ একটু ভদ্র, একটু সৌজন্য বোধ সম্পন্ন কথা পছন্দ করে। তারা একটু ওই যে দাম্ভিক রাজনীতি পছন্দ করে না, একটু জনমুখী হতে চায়। তারেক রহমান তো বারবার বলছেন তার নেতাকর্মীদের যে আপনাদের মানুষের কাছে গিয়ে মানুষের মন জয় করতে হবে। রাজনীতিতে টিকতে হলে মানুষের মন জয় করার কোনো বিকল্প নেই। ওয়েল, শান্ত সাকদা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো সংস্কার কমিশন হলো, এখন বাংলাদেশের সবচেয়ে বড় আরেকটা ইয়ে ছিল পুলিশ সংস্কার, পুলিশের স্বাধীন কমিশন, এটা দাবি ছিল। কারণ এই যে পুলিশ এবার যা ঘটেছে, আপনি খেয়াল করবেন গত 15 বছরের শাসন ব্যবস্থায়, মানে আমাদের যে আসলে কি, পুলিশ তো আসলে সরকারের কথা শুনতে বাধ্য। আপনি যদি সার্ভিস রুলে বলেন তার হায়ারার্কি মানতে হবে। তো পুলিশের এইবার যে মরালিটিটা একবার শেষ হয়ে যাওয়ার মতো, এখনো পুলিশ কিন্তু আসলে দাঁড়াতে পারেনি সোজা হয়ে। তো সেই জায়গায় একটা অনেকের দাবি ছিল যে পুলিশের স্বাধীন কমিশন হবে, কিন্তু এটা আমরা জানলাম এটা এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে এবং বিএনপিও বলছে যে এখানে সবগুলো বিষয় আসলেও পুলিশের এটা আসেনি, এবং শোনা যাচ্ছে যে এটা আসলে পুলিশ এই স্বাধীন কমিশন করার বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই এটার কোনো মানে উদ্যোগ নেওয়া হচ্ছে না বা এটা আপত্তি আছে। আপনার কি মনে হয়, আমরা যখন সংস্কারের কথা বলছি, রাষ্ট্র সংস্কার মেরামত করা হবে, তো আমরা এতগুলো বিষয়ে হাত দিচ্ছি, আমরা মুক্তিযোদ্ধাদের হঠাৎ করে একটা গ্যাজেট হলো, সেই গ্যাজেটে দেখে দিলাম কে সহযোগী মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা, এবং 4টা ক্রাইটেরিয়া করা হয়েছে, কিন্তু এই পুলিশ কমিশন না আসার পিছনে কি কারণ, কি এটা কি মনে হয়? আসলে এটা এরা বোধহয় কোথাও কোথাও প্রায়োরিটিটা বুঝতে ভুল করছে, যে তাদের যে সময়, এই সময়ের যে উদ্দেশ্য, যেই কাজগুলি বেশি প্রায়োরিটি পাওয়ার কথা, কোনো প্রায়োরিটাইজ বিষয় পেছনে পড়ে গেছে, কোনোটা অপ্রয়োজনীয় জিনিসটাকে তারা সামনে নিয়ে আসছে। এটা এক হতে পারে কারো উদ্দেশ্যে সমস্যা থাকতে পারে, ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। 2 হতে পারে কারো যোগ্যতা সক্ষমতার অভাব থাকতে পারে। 3 হতে পারে কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে এগুলি হতে পারে। তবে পুলিশ এবং প্রশাসনের যে বিষয়টা, যে প্রশ্নটা আপনার আগের প্রশ্ন আসছিল যে বিএনপির বিভিন্ন প্রশাসনে পুলিশে তাদের লোকজন পদায়ন হয়েছে ফ্যাসিবাদের পতনের পরে এবং এখন পুলিশ সংস্কারটা আগাচ্ছে না। পুলিশ সংস্কার আগানোর বিষয়টা কিন্তু বিএনপিরও দাবি, অন্যান্য দলেরও দাবি।
দাবি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে সব সংস্কারই যে করে ফেলবে হতে হবে এমন নয়। যদি বিএনপির এটা দাবি হয়ে থাকে, এনসিপির দাবি হয়ে থাকে, ভবিষ্যতে ক্ষমতায় তো এই বিএনপি, এনসিপি, জামায়াত ইসলাম বা ডানবাম অন্য সহযোগী এরাই তো আসবে। এরা যে দাবি করেছে সেটা এরা ক্ষমতা এসেও তো সেই সংস্কার করতে পারবে। আর এখনকার যে অবস্থা পুলিশ দাঁড়াতে পারেনি, সেটার কারণ হচ্ছে এই পুলিশের মধ্যে 16 বছর ধরে কোষ্টি পাথরে যাচাই করে আওয়ামী পরিবারের বা তাদের অনুগত বা ছাত্রলীগ করাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে মোস্টলি, আর কিছু নিয়োগ হয়েছে দলের বাইরে টাকার বিনিময়ে। ফলে সত্যিকার অর্থে একটি রাষ্ট্রের আনুগত্য করা যে মানবিক পুলিশ, রাষ্ট্রের জনগণের আনুগত্য করা যে পুলিশিং, সেই ব্যবস্থাটা তৈরি হয়নি। রেদার তারা একটা সরকারের মানে ফ্যাসিবাদ সরকারের আনুগত্য করা এবং একটি দলের আনুগত্য কায়েম করা পুলিশিং তারা চালু করেছিল। আর প্রশাসনের মধ্যেও ধরেন এখন পদায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদের যারা খুব ফ্রন্ট লাইনার ছিল না, তারা কিন্তু এই বহাল আছে। ফলে তার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্যে আছে যে এই সরকারকে কতটুকু সহযোগিতা করবে, চাকরি বাঁচানোর জন্য যেটুকু না করলেই নয় ওটুকু করে চাকরিতে বহাল থাকা, এই উদ্দেশ্য নিয়ে অনেক আছে। আবার যারা অনেক দিন ধরে ওএসডি করে থাকা বা স্বেচ্ছা অবসরে দেওয়া, চাকরির এই ধারে কাছেও ছিল না, তাদেরকে এনে নতুন করে পদ দেওয়া হলেও সহসাই তারা পুরা চেনটা বুঝে ফেলবেন, কাজ করবেন, এই একটা গতি স্লো হয়ে যায়। সেই সংকটটা হয়তো কোথাও কোথাও চলছে। আর এনসিপির যে অভিযোগ যে বিএনপির সবাই বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছে, তারা প্রশাসন দখলে, জামায়াত ইসলামের অনেকে এরকম হয়েছেন, এই অভিযোগ আছে। কথা হলো ফ্যাসিবাদের পতনের পরে এনসিপির চাওয়াটা কি? তাদের চাওয়া কি যে এই ফ্যাসিবাদের পক্ষে যারা বিভিন্ন অনাচারে লিপ্ত ছিল তারাই তাহলে থাকবে? সেই ক্ষেত্রে তো না, যে তাদের রাখা যাবে না, এটা তো তাদেরও দাবি। তাহলে তাদের সরাতে হলে কাকে বসাবে? এনসিপি তো অতীতে কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিল না যে তাদের সময়েরদেরকে বসাবে, সেই সুযোগ এনসিপি নাই। তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে 3টা দল ছিল ঘুরে ফিরে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। তাহলে জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়ক এবং পতিত স্বৈরাচার। তাহলে কি তাদের চাওয়া যে জাতীয় পার্টির আমলের যারা ছিল বেছে বেছে তাদেরকে এনে বসাবে? সেটাও তো হওয়া সঙ্গত নয়, এটা তাদেরই দাবি। তাহলে থাকেটা কি? থাকে হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে থেকে সরকার পরিচালনায় ছিল, বা জামায়াত একটা দিয়ে পাওয়ারফুল একটা পলিটিক্যাল পার্টি। ফলে তাদের মধ্য থেকে যারা গ্রহণযোগ্য তাদেরই কিন্তু বসাতে হবে। ফলে এই কালার দিয়ে কোনো একটা দলকে এবং প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে ট্যাগিং করা, এইটাও ঠিক হবে না। আর একটা এক্সাম্পল দেই, সেটা হলো প্রশাসনে কারা থাকলেও সেটা খুব গুরুত্বপূর্ণ হয় না, বেশি গুরুত্বপূর্ণ হয় রাষ্ট্র পরিচালনায় যে সরকারটি থাকে তাদের মোটিভ কি, চাওয়া কি। আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় এসে রাষ্ট্র ব্যবস্থায় সমস্ত জায়গায় তাদের আধিপত্য কায়েম করলো। 2001 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, লতিফুর রহমান এসে প্রথম রাতে হোমওয়ার্ক করে 30 জন সচিবকে বদল করে দিল। মেসেজ চলে গেল যে উনি সহ্য করবেন না অন্য কিছু। সেই নির্বাচন হলো। আওয়ামী লীগের 5 বছর সাজিয়ে রাখা প্রশাসন দিয়েও কি সেই নির্বাচন আওয়ামী লীগ পার পেতে পেরেছে? তা সেখানে তো একটা সুষ্ঠু ভোট হয়েছে এবং সেই ভোটে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আসলো, জামায়াত ভালো আসন পেল এবং বিএনপি জামাত মিলে সরকার গঠন করলো। এটা হয়েছে না? 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, তার আগে তো 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল, তারপরে তারা নিজেরা 15 ফেব্রুয়ারি একটি ইলেকশন করলো, সেই প্রশাসন তাদেরই ছিল। জুন মাসে মাত্র 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার আসলো। 3 মাসের সেই সরকার ওই পুলিশ প্রশাসনকে দিয়ে নির্বাচন করিয়েছে না? সেই নির্বাচনে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা আসছে না? সুতরাং এইসব প্রশ্নবিদ্ধ করা একটা রাজনৈতিক কৌশল বা অপকৌশল, অথবা নির্বাচনকে পেছানোর জন্য নানান ফন্দি ফিকির হতে পারে। যদি সরকার পরিচালনায় যারা থাকে, নির্বাচন কমিশনকে তারা ওই ফ্রিডম দেয় এবং গাইড করে যে একটি সুষ্ঠু নির্বাচন যে কোনো ভাবে করতে চাই, তাহলে এই প্রশাসন বড় কোনো ম্যাটার করে না। একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, পুলিশ কমিশন বা এই প্রশাসন নিয়ে যেটা বলেছেন, আমাদের বাংলাদেশের বাস্তবতায় আপনি সত্য বলেছেন, এবং পিছনের অতীতের যে ঘটনাগুলো হচ্ছেন প্রত্যেকটি অবশ্যই এর মানে কোনো বিকল্প ছিল না এবং এটাই ঘটেছে। এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরাসরি বলেছে ডিসেম্বর বর্ডার লাইন এবং ইলেকশন ডিসেম্বরের মধ্যে হতে হবে। এনসিপি এর আগে বলতো যে 3টা বিষয়, তাদের সংস্কার, বিচার, এগুলো না হওয়ার আগে কোনো নির্বাচন হতে পারবে না। এখন
সর্বশেষ বলেছে জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না, কোনো ঘোষণা করা ঠিক হবে না, কারো চাপে পড়ে ঘোষণা দেওয়া হবে না। একই সাথে আরেকটা অস্বস্তির বিষয় হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের পদটা নিয়ে। এখন আজকে কতদিন যাবত এটা নগর ভবন অবরুদ্ধ হয়ে আছে, ঢাকাবাসী অবরুদ্ধ করে রেখেছে। যদিও ঢাকাবাসী ব্যানার, কিন্তু এটা বিএনপির একটা বড় সমর্থক। বিশ্বাস সাহেব সেখানে যাচ্ছেন, প্রতিদিন তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে কথা বলছেন। বিএনপির পজিশনও বোঝা যাচ্ছে যে তারা মনে করে যে সর্বোচ্চ আদালতের রায় এসেছে, এখন দিতে সমস্যা কি। আপনার কি মনে হয় সরকার এখানে একঘেয়েমি মানে এই আচরণ কেন করছে বা দিতে চাচ্ছে না কেন? এটা আসলে আমার মনে হয় সরকারের একটা সঠিক অভিভাবক সুলভ ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। দেখেন, ইশরাক হোসেন কিন্তু 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পরীক্ষিত একজন তরুণ নেতা, সাংঘাতিক জনপ্রিয়, এবং যে নির্বাচনের কথা বলছে এনসিপি বা অন্যরা, এই মুহূর্তে কালকে যদি নির্বাচন দেয়, একদিনের ব্যবধানে প্রচারে আপনি দেখেন ইশরাককে হারানোর মতো কোনো রাজনৈতিক শক্তি আছে কিনা ওই পুরান ঢাকায় বা সাউথ সিটিতে। সাংঘাতিক জনপ্রিয় এবং তাকে মানুষ পছন্দ করে। আগের নির্বাচনটা জোর করে এমনভাবে জালিয়াতির মাধ্যমে ব্যারিস্টার তাপসকে নির্বাচিত করা হয়েছে যে তখন থেকে মানুষ কিন্তু একটা কথা বলছিল যে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক। কেন জনতার মেয়র? কারণ জনতা তাকে ভোট দিতে চেয়েছিল, ভোট দিতে গিয়েছিল, তার জয়টা জালিয়াতির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। কাগজে কলমে জালিয়াতির মেয়র তাপস হলো জনতার রায়ের মেয়র ইশরাক। তারপরে সেটা নিয়ে তিনি মামলা করলেন, সেই মামলার রায় এলো, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলো, তারপর সেটা নিয়ে নানান রকমের দীর্ঘসূত্রিতা টানাপোড়েন হলো, উচ্চ আদালতে গেল, সেখানকার রায় এলো, কিন্তু শপথ পড়াবে না। এই বিষয়টা এইভাবে না করে, যেহেতু বিএনপি গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, 16 বছর ধরে মামলা হামলা নিপীড়ন গুম খুনের শিকার একটি রাজনৈতিক দল, এবং গণ অভ্যুত্থানে ছাত্রদের ব্যানারে আন্দোলন পরিচালিত হলেও এর পেছনে বিএনপি এবং জামায়াতের যেই ডেডিকেশন, পার্টিসিপেশন, প্ল্যানিং সব ছিল, তার ফলেই তো এটা সফল হয়েছে। কৌশলগত কারণে জামায়াত বিএনপি সামনে থাকলে তাদের উপর গুলি চালানোটাকে ফ্যাসিবাদ সরকার যতটা জাস্টিফাই করতে পারত, এই নির্দলীয় ছাত্ররা তাদেরকে সামনে দিলে এবং তাদের ডাকে যখন সাধারণ স্কুল কলেজের ছাত্ররা বেরিয়ে আসে, তখন গুলি চালানোটাকে একভাবে জাস্টিফাই করা পসিবল নয়। ওই কৌশল এই রাজনৈতিক দলগুলোই নিয়েছিল। নাহলে তাদের অনেকের কিন্তু এরকম ইচ্ছাও ছিল, আলোচনাও ছিল যে তারা তাদের ব্যানার নিয়ে বিএনপি জামায়াত লক্ষ লক্ষ লোক নিয়ে ঢাকায় বসে পড়বে। সেটা তাদের মধ্য থেকে আবার নীতি নির্ধারণী পর্যায়ে ওই সিদ্ধান্তে এসেছিল যে না, এই আন্দোলনটা যাদের ব্যানারে হচ্ছে তাদের পেছনে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি এবং জামাত ইসলামী এবং অন্যান্য সমমনা দল ফ্যাসিবাদ বিরোধী। তাই করেছে, সফল হয়েছে। এখন এইখানে কেউ একক কৃতিত্বের দাবিদার তো না। সেই অবস্থার মধ্যে ওই রকম একটা রাজনৈতিক শক্তি, তাদের সঙ্গে সরকার এনসিপিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। সরকারের মধ্যে একটি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এনসিপির প্রতিনিধি যে আসিফ মাহমুদ, তার সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কিন্তু সব দল মানে। দেশের সকল লোকের কাছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি ছিলেন হিরো। যদিও এই মুহূর্তে তাকে সবাই হিরো মানার যে মানসিকতা ছিল সেটা নাই, তার এবং তার সরকারের কিছু ভূমিকার জন্য। তিনি যদি ইশরাককে, বিএনপির কিছু নেতাকে এবং যারা এতে বাধা দিচ্ছে বসতেন আলোচনা, অথবা কাউকে দায়িত্ব দিতেন যে সিনিয়র কোনো উপদেষ্টাকে, যে আপনি বসে এটা সমাধান করেন আইনসম্মত এবং রাজনৈতিক ভাবেও যাতে উভয় পক্ষেরই কোনো ইগোইস্টিক পজিশনে যেতে না পারে, সমাধান সম্ভব ছিল। সেই আলোচনার সমাধানের দিকে সরকারের যে অভিভাবকত্ব দরকার, দুইটা বিবদমান গ্রুপ হলে সেই ভূমিকাটা আমরা নিতে দেখলাম না। আর এইখানে ধরেন নির্বাচন প্রশ্নে বিএনপি সহ মেজরিটি পলিটিক্যাল পার্টি যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এবং কেন চাচ্ছে স্পেসিফিক্যালি তারা কারণগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করছে। কি কারণ?
আপনার একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার না হলে সেখানে কেউ দেশি বিদেশি কেউ বিনিয়োগ করে না, তার অনিশ্চয়তার মধ্যে থাকে যে আমি এখন বিনিয়োগ করতে যাব কি পলিসিতে কার সঙ্গে লিয়াজ করে কিভাবে করব, আবার যদি সরকারে কারা আসবে তাদের সঙ্গে নতুন করে আমার আবার দেন দরবার লিয়াজতে যেতে হবে, না হলে আমার এই বিনিয়োগ টিকবে কিনা, আমি প্রশ্নবিদ্ধ হবো কিনা, ঝামেলায় পড়বো কিনা, বা দেশের ভবিষ্যৎ কি, এই সরকারই কি আরো বেশি দিন থাকবে নাকি নির্বাচিত সরকার হবে নাকি তৃতীয় কোনো পক্ষের হাতে ক্ষমতা যাবে, এই সব অনিশ্চয়তা কেউ বিনিয়োগ করে না। গেল এটা, কর্মসংস্থান হয় না, দরিদ্র মানুষ আরো দরিদ্র, 27 লক্ষ মানুষ এই 9 মাসে আরো দরিদ্র হয়েছে বলে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, তার মধ্যে 18 লক্ষ নারী। এইসব প্রশ্নগুলো তো সামনে আসছে। অর্থনৈতিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধু রেমিটেন্স বাড়ছে, কিছু কিছু জায়গায় উন্নতি আছে, কিন্তু অনেক দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, গণতন্ত্র উত্তরণের যাত্রা ব্যাহত হচ্ছে, এবং সেটা যত দ্রুত নির্বাচন হয় তত ভালো। ডিসেম্বরের মধ্যে একমত হয়ে যেই সংস্কার চায় সেটা তো সম্ভব করে ফেললে হয়। ডিসেম্বরের পরে গেলে আপনি দেখেন ডিসেম্বর বা জানুয়ারি বড় জোর, ফেব্রুয়ারি 16 তারিখ থেকে রোজা, 1 মাস রোজা এবং তারপর ঈদ, তাইলে ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে ইলেকশন হতে পারছে না। এপ্রিল থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু, তারপরে ঝড় আবহাওয়া বৃষ্টি তার মধ্যে, তাহলে ভালো সময় হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি। এখন সরকার যদি মনে করে যে এর মধ্যে তারা করবে না, তারা জুনে করবে, এপ্রিলে করবে, কখন করতে চায় সেই টাইমটা রোজা, ঈদ এবং ইন্টারমিডিয়েটের পরীক্ষার টাইমে ওই স্পেস আপনার আছে কিনা, পরবর্তীতে গেলে বৃষ্টি বাদল আবহাওয়ার মধ্যে আপনি করবেন কিনা, করতে হলে ওই ঝুঁকিটা নিতে হলে কি বেনিফিট এই দেশ পাবে, তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা কি, যে আমাদেরকে এই 4-5 মাস বেশি সময় দিলে আমরা এতগুলা বিচার সম্পন্ন করব, আমরা এই সংস্কার সম্পন্ন করব, দেশকে অর্থনৈতিকভাবে আমরা এই জায়গায় নিয়ে যেতে চাই, যেই সংস্কার রাজনৈতিক দলগুলো করতে ব্যর্থ হয় সেগুলো আমরা করে দিয়ে যাব, এগুলি আমাদের সহযোগিতা, সেটাও তো বলছে না। অথবা আপনি জুন মাসে নির্বাচন করবেন, এপ্রিলে করবেন, সেটা বলে টাইমলাইন দেন। যে মূল কথাটা হচ্ছে এই সরকার কোন রকম রোড ম্যাপ দিচ্ছে না বলে তাদের প্রতি একটা সন্দেহ তৈরি হচ্ছে যে ডিসেম্বরে দিচ্ছে না, কিন্তু কবে দিবে ওইটাও বলছে না। তাহলে কি টালবাহানা করে ওরা আরো দীর্ঘায়িত করতে চায়? ওরা কি এনসিপি কে আরো বড় আকারে নেওয়া একটা ভ্রূণকে অ্যাডাল্ট করবে, তারপর জমিদারি হস্তান্তর করবে, এরকম কোন প্রক্রিয়া যাচ্ছে, নাকি অন্য কোন ধর্মীয় গোষ্ঠী এখানে আরো উত্থান হোক সেই সুযোগ তারা করে দিচ্ছে, নাকি বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় চলে আসবে, নির্বাচন হলে ওদেরকে আসতে দেওয়া যাবে না এরকম কোন টার্গেট নিয়ে তারা অন্য কোন পলিসি করছে? এই সন্দেহগুলো দূর করার দায়িত্ব তো সরকারের, সেটা তারা করছে না কেন? আপনি কি মনে করেন জামাত ইসলামিক আমির তিনি বলেছেন, ডক্টর শফিকুর রহমান সাহেব বললেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, যদি এখন ফেব্রুয়ারিতে ইলেকশনটা দেয়, যে রোজার আগে ইলেকশন দিয়ে দিল তিনি বলছিলেন, তো সেক্ষেত্রে কি বিএনপির আপত্তি থাকবে বলে মনে হয় আপনার? আপত্তির আগে তো সরকার কোন একটা ডেট ঘোষণা করুক, রোডম্যাপটা দিবে, সেই রোডম্যাপটাই দিচ্ছে, সেই রোডম্যাপটা যদি তাদের ডিসেম্বরে গ্রহণযোগ্য না হয়, জানুয়ারিতে তাদের কাছে গ্রহণযোগ্য সেটা দেখ, ফেব্রুয়ারিতে তাদের কাছে গ্রহণযোগ্য সেটা দেখ, আরো পরে সেটা দেখ। এখন আজকে না আলোচনা হতে পারে। আজকে আমরা দুই একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে ডিসেম্বরের নির্বাচনের দাবিতে বিএনপি ঈদের পরে আন্দোলন করবে, তারা দাবি নিয়ে তারা মাঠে নামবে। তো মানে সরকারকে আপনার কাছে মনে হয় যে শেষ মুহূর্তে দাবির কাছে নতি স্বীকার করবে, নাকি সরকার যদি শেষ মুহূর্তে সিদ্ধান্ত করে যে আমি ঝড় বৃষ্টি যাই হোক? কারণ একটা প্রশ্ন এসেছে যে জানুয়ারি মাসে ডিসেম্বরের পরে নির্বাচনটা কেউ কেউ বলছে যে অনেক তরুণ ভোটার হতে পারবে, কারণ এই সময় নির্বাচন কমিশন নতুন করে যাদের বয়স 18 হয় তাদেরকে ভোটাধিকার দেয়, এবং সেটা অনেক স্টুডেন্টরা এখানে অন্তর্ভুক্ত হবে, এবং তাতে করে জানি না, এটা একটা পারসেপশন, কিছু লোক ইদানিং একটা বয়ান দিচ্ছে। আবার কারো কারো মনে হচ্ছে যে যেহেতু বিএনপি এখন নির্বাচন, এটা তো সত্য নির্বাচন করলে তারা জিতে যাবে, কিন্তু সরকার তো এটা বলছে যে 30শে জুনের পরে কোনোভাবেই যাবে না, তারপরে এই শুধু বলছে যে 30শে জুনের পরে কোনোভাবেই যাবে না। আমার একটা প্রশ্ন যে কেউ কেউ বলছে আবার এটাও যে এই 6 মাস অপেক্ষা করলে সমস্যাটা কি? ঝড় বৃষ্টি বা রোদ বাদ দিলেও আর কোনো সমস্যা আপনারা মনে করেন কি? ওকে, এই যে 30শে জুনের পরে যাবে না, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলছে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, প্রতি মাসের নাম উল্লেখ করে বলছেন হতে পারে, তবে 30 জুনের পরে না।
এই হতে পারের মধ্যে একটা হতে পারে কে ধরে সরকার বলে দেখ যে আপনাদের কোনো সন্দেহের কারণ নাই, এর মধ্যে কোনো রহস্যময়তা নেই, আমরা এপ্রিল মাসে নির্বাচন দিব এবং এর মধ্যে এত তারিখে এই আমরা নির্বাচনের শিডিউল ঘোষণা করব, এতে কারো আপত্তি থাকলে কেন আপত্তি বলেন। সেই সুনির্দিষ্ট প্রস্তাব সরকার দিচ্ছে না বলেই দ্বন্দ্ব সন্দেহ ডালপালা মেলছে। কিন্তু বিএনপির ওই যে আন্দোলন এবং আলটিমেটাম, সরকারের ইগোইস্টিক অবস্থানে থাকা, এইটা দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে তাদের চাওয়া, এবং সেই চাওয়ায় সাড়া না দিলে রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে যতটুকু যা করার এটা করছে, এটা তাদের রাজনৈতিক অধিকার। তো সরকারেরও এটা ভাবতে হবে যে মেজরিটি পলিটিক্যাল পার্টি এবং বড় দলগুলি যেটা চায় তার বিপরীতে অবস্থান নিতে হলে জনগণের উদ্দেশ্যে তাদের ওই ব্যাখ্যাটা দিতে হবে যে কেন আমরা এটা মানছি না, কেন আমরা স্টিক করছি ওইটা, সেটা বলছে না। আর যদি মুখোমুখি অবস্থান নেয় এই বিএনপি সহ তাদের সমমনা দল এবং সরকার, তাহলে কি হতে পারে, ঝুঁকিটা কোথায় দেখেন? তখন উভয় পক্ষ যদি অনড় অবস্থানে যায়, বিএনপি আন্দোলন করলো এবং বাধ্য করলো সরকারকে যে নির্বাচন দিতে হবে। বিএনপি দেশের এত বড় রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগের পতিত যে ফ্যাসিবাদের যে গোষ্ঠী এখনো ঘাপটি মেরে আছে, তারাও তো এই কৌশলটাও নিতে পারে যে তারা ছদ্মবেশে বিএনপির মধ্যে ঢুকে গিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে পারে এবং নাশকতাও যুক্ত হতে পারে। সেই বদনামটা বিএনপির ঘাড়ে আসবে এবং তার ঝুঁকিটা সরকার বা এনসিপি বা অনেকে সেই ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাহলে কি তার সুবিধাটা কে নিল? ফ্যাসিবাদ দিল। এই বিএনপি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এনসিপি বা সরকার কেউ তো পেল না। আবার ধরেন এক পর্যায়ে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি মনে করে যে বিএনপির এই সহযোগিতা হবে, এই আন্দোলন এই চাপের মুখে দেশ অরাজকতার দিকে ঠেলে দিয়েছে, আমরা এভাবে চালাতে পারি না, আমরা নির্বাচন যেহেতু যেভাবে আমরা চেয়েছিলাম পারি নাই, তাহলে আমরা করব না, রিজাইন করলো। রিজাইন করলে কি হবে? এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা ব্যাপক, তারপরও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলি একমত হতে পারছে না। ওনার সরকার রিজাইন করলে নতুন একটা সরকার গঠন কি সবাই একমত হয়ে কারে প্রধান বা কার উপদেশ? এত সহজ বাংলাদেশে বিভাজন প্রিয় জাতি, এত সহজ নয়। তাহলে কি অপশন? তখন ইমার্জেন্সি, অথবা অন্য কোনো কারো হাতে ক্ষমতা চলে যাওয়া, অথবা ভারতের পুরনো সেই আধিপত্যবাদের আকাঙ্ক্ষা আবার নতুন করে বাস্তবায়ন। তাহলে দেশের অর্জনটা কি হলো? সেই জন্য বড় রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকেও অত্যন্ত মেপে কৌশল অবলম্বন করে আন্দোলন করুক, চাপ প্রয়োগ করুক, যাই করুক, সেটা করতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদ এখানে ঢুকে পড়তে পারে সে স্কোপ দেওয়া যাবে না। সরকারেরও ভাবতে হবে যে তাদের নির্বাচনী যেটা দিবে সেটা 2-4 মাস আগে পরের এই ইগোতে থেকে তারা কেন একটা দেশের গণতন্ত্র উত্তরণকে ব্যাহত করবে। ফলে ডায়ালগ দরকার, সমঝোতা দরকার। আবারও শেষ কথা, ডক্টর আলী রিয়াজের ওই কথায় ফিরে যাই, শুরুতে বলছিলাম যেসব বিষয়ে সবাই একমত হবে সেটা নিয়ে সনদ হবে, ঐক্যমত্য হবে। যেসব বিষয়ে একমত হবে না এবং দ্রুত সংস্কার বাস্তবায়ন হবে, যেসব বিষয়ে একমত হবে না সেগুলি প্রত্যেক দল জনগণের উদ্দেশ্যে সেই বয়ান তুলে ধরবে এবং যথাসময়ে যত দ্রুত সম্ভব জানুয়ারির মধ্যে নির্বাচনটা হোক। বাহ, কিন্তু আমি এটা খুব ভালো। আমি আপনাকে একটা সর্বশেষ একটা প্রসঙ্গ জিজ্ঞেস করতে চাই। আজকেই এসেছে 2-1টা কাগজে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডন যাচ্ছেন, সেখানে তিনি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন এবং সেখানে একটা উইন্ডো রাখা হয়েছে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে তার একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? এবং যেহেতু ইউনূস সাহেব যেহেতু উপদেষ্টা পরিষদ যে মাঝখানে তখন যিনি বলেছিলেন যে নাহিদ ইসলামকে তিনি দায়িত্ব পালন করতে পারছেন না একটি বড় দলের অসহযোগিতার কারণে, মানে তিনি কি আপনি মনে করেন যে আসলে বৈঠক হতে পারে কিনা, বা তার কথাগুলো তিনি তার কাছে বলে তাকে দিয়ে আবার বিএনপির পজিশনটাকে উনি চেঞ্জ করাতে পারেন কিনা? বৈঠক হবে কিনা এটা এখনো ওই কমেন্ট দেয়া খুবই প্রিম্যাচিউর আমি মনে করি, তবে হলে ভালো হবে। দেখেন, এর আগে জামায়াত ইসলাম এবং বিএনপি গত 16 বছর ধরে সবচেয়ে নিপীড়নের শিকার দুটা দল। তারা সরকারের হাতে নিগৃহীত, নিপীড়িত এবং উভয় দলের বহু সংখ্যক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, গুম এবং খুনের শিকার হয়েছে। সেই দল দুটির মধ্যে কিরকম বৈরিতা আস্তে আস্তে বাড়ছিল।
জামায়াত ইসলামের আমির এবং নায়েবে আমির যখন লন্ডন গেলেন এবং সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে তাদের যখন বৈঠক হলো, কথা হলো, তারপর থেকে আমরা দেখেছি তাদের বৈরিতাটা কিছুটা হলো অন্তত কথার যুদ্ধ কমে আসছে। এটা দেশের গণতন্ত্রের জন্য, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির জন্য একটা স্বস্তি ছিল। এই মুহূর্তে যে কথা আগে বললাম যে বিএনপির মতো বড় রাজনৈতিক শক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক যদি এরকম দূরত্ব তৈরি করে এবং অনর অবস্থান উভয় পক্ষ যায়, সেটা দেশের গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলবে, দেশকে ঝুঁকিতে ফেলবে। সেই হিসেবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভাকাঙ্ক্ষিত বিএনপি, তিনিও আওয়াম ফ্যাসিবাদ দ্বারা নিগৃহীত, নিপীড়িত, সুতরাং তার তো বিএনপিকে শত্রু ভাবার কারণ নাই, বিএনপিরও ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারকে শত্রু ভাবার কারণ নাই। যদি তারা একসঙ্গে বসতে পারে এবং রিজনেবল আলাপ হয়, তাহলে গণতন্ত্র উত্তরণের পথে যেই সব প্রতিবন্ধকতার আশঙ্কা এখন আমরা করছি, সেগুলো কিছুটা হলেও দূর হবে। আচ্ছা শান্ত, শেষ প্রশ্ন, তারেক রহমান দেশে কবে আসবেন? এটা জাতির হাজারো প্রশ্ন। এই সিদ্ধান্তটা তারেক রহমান এবং তার নীতি নির্ধারকরা দিবেন। এই ক্ষেত্রে বিএনপির ঘরোয়া মিটিংও যখন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান থাকেন, তখন তার দলের নেতারাও সরাসরি এই প্রশ্নটাও করেন যে আপনার জন্য তো আমরা অপেক্ষা করছি, কবে আসবেন। কিন্তু তারেক রহমান বিদেশে বসে এই দলটাকে সংগঠিত রাখতে পেরেছেন এবং দলটাকে এত বছর ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে এবং অসুস্থ থাকার পরেও। এই মুহূর্তে তার ইন্টারন্যাশনাল পলিসি, দেশের মধ্যে দলের যে পলিসি, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, এটা কবে কাটবে, সুনির্দিষ্ট একটা শেপ আসবে, নিশ্চয়ই এরকম অনেক হিসাব নিকাশ আছে একটা রাজনৈতিক দলের, এটা থাকে। সেই হিসাব নিকাশগুলো যখন মিলে যাবে, নিশ্চয়ই তিনি আসবেন। নির্বাচনের আগে না নির্বাচনের পর? ডেফিনেটলি নির্বাচনের আগে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে, নির্বাচনের পরিবেশ তৈরি হলে তার নেতৃত্ব অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানই দিবেন। যাক, অসংখ্য ধন্যবাদ শান্ত আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর আমরা আজই এর সাথে শেষ করছি আজকে সংবাদ বিশ্লেষণ। দর্শক ভালো থাকুন, দেখা হবে আগামী কোনো এক অনুষ্ঠানে।